আচ্ছা, লাস্ট ক্লাসে আমরা হচ্ছে ফ্রিকশনাল লসটা কিভাবে বের করব ল্যামিনার এবং টার্বুলেন্ট ফ্লো এর জন্য সেগুলো আমরা দেখছিলাম। মোটামুটি এই পর্যন্ত হচ্ছে আমাদের দেখা হয়েছিল, এই পর্যন্ত আর কি। সো যেটা ছিল যে টার্বুলেন্ট ফ্লো এর ক্ষেত্রে যে আমরা হেড লসের যে ইকুয়েশন বের করছি, যে ডার্সি ওয়েস্টবেকের যে ইকুয়েশন বা ফ্যানিংস এর ইকুয়েশন একই জিনিস। সো এইগুলাতে যেহেতু এটা এক্সাক্ট ইকুয়েশন না, মানে ইম্পেরিক্যাল ইকুয়েশন, সো এগুলাতে হচ্ছে কিছু লিমিটেশন কিন্তু ছিল। যেমন আমরা হচ্ছে এই জায়গাতে হচ্ছে, আমি যদি একটু ব্যাকে আসি, যে প্রথমে আমরা শুরু করছিলাম যে এইচএফটা কিসের উপরে ডিপেন্ড করতেছে। সো বিভিন্ন প্যারামিটার উপর হচ্ছে ডিপেন্ড করে দেন কম্বাইন্ড আমরা ইকুয়েশনটা লিখছিলাম। দেন হচ্ছে কনস্ট্যান্ট টার্ম, এবং এটার ইফেক্টটা আসলে খুব নেগলিজিবল, বা এটা হচ্ছে আমরা বাদ দিতে পারি। তো এই পুরো টার্মটাকে আমরা কে লিখছি, আর এই ডি এর পাওয়ার ছিল এম আর ভি এর পাওয়ার ছিল এন। সো আমাদের এই পর্যন্ত ছিল। আর পরবর্তীতে যেটা হয়েছে যে চেজি বলছিল যে এই এন এর ভ্যালু হবে হচ্ছে 2, আর ডার্সি ওয়েস্টবেক বলতেছে এই এম এর পাওয়ার হবে হচ্ছে, মানে ডি এর পাওয়ার হবে বা এম এর ভ্যালু হবে হচ্ছে 1। ঠিক আছে, দেন এটাকে আমরা রিঅ্যারেঞ্জ করে 2g দ্বারা গুণ টুন করে হচ্ছে আমরা গুণ ভাগ করে এই ফরম্যাটে লিখছিলাম। সো আমাদের ফ্রিকশন ফ্যাক্টর এফ বের করার হচ্ছে দরকার, কিভাবে বের করব, বা আমরা যদি এটা জানি তাহলে এই ইকুয়েশন আমরা হচ্ছে হেড লসটা বের করতে পারবো আর কি। সো আজকে আমরা এই এফ কিভাবে বের করবো এটা পরবর্তী, মানে আর একটু আগে দেখতে পারবো। আর এখানে আমাদের ইকুয়েশনটা ছিল, এখানে এন এর ভি এর পাওয়ার হচ্ছে 2 আর ডি এর পাওয়ার হচ্ছে 1। সো এতটুকু ছিল। এই যে চেজি যেটা বলছে যে আসলে এন এর পাওয়ার হবে 2, এটা আসলে মানে এত সুন্দর ভ্যালু হবে না, এটা তো আমরা এমনি বুঝতেছি। সো এটা দেখা গেছে এরকম যে দ্য লস অফ হেড উইথ টার্বুলেন্ট ফ্লো ভ্যারিজ নট অনলি দ্য স্কোয়ার অফ মিন ভেলোসিটি বাট এ সাম পাওয়ার ভ্যারিং ফ্রম এত। সো এটা অ্যাকচুয়ালি একদম ফিক্সড 2 এর উপর ডিপেন্ড করে না, এটা দেখা যাচ্ছে 1.7 থেকে 2 বা 2 এর থেকে একটু বেশি মাঝে মাঝে কি ডিপেন্ড করে। তার মানে আমরা কিন্তু যদি 1.7 থেকে 2 এর কম পর্যন্ত চিন্তা করি, তার মানে কিন্তু আমরা হচ্ছে ভ্যালুটা কি নিচ্ছি, বেশি চিন্তা করতেছি। মানে আমরা তো 2 দিয়ে ইকুয়েশন, আমরা তো এই ইকুয়েশন দিয়ে ইউজ করব। ঠিক আছে, সো সাপোজ বাস্তবে যদি হয়ে থাকতো যে ভি এর পাওয়ার 1.8 হিসেবে কাজ করতেছে, বাট আমি তো 2 দিয়ে কি বের করে ফেলছি, তার মানে আমি কি করতেছি অ্যাকচুয়ালি বেশি চিন্তা করতেছি, বা বেশি ভ্যালু কি কনসিডার করে ফেলছি। বা 2 এর বেশি যদি হয়ে থাকে বাস্তবে, তাহলে হচ্ছে কি আমরা কম কনসিডার করে ফেলছি। সো এই যে একটা ইফেক্ট, এই ইফেক্টটা আমরা কোথায় দিব, এই ইফেক্টটা দিব হচ্ছে আমরা ফ্রিকশন ফ্যাক্টর এফ এর মধ্যে। ঠিক আছে, সো এই যে ডিসক্রিমিনেন্সি যেটা পাওয়া যাবে, দিস ডিসক্রিমিনেন্সি মাস্ট বি টেকেন কেয়ার অফ বাই ভ্যারিং দ্য ভ্যালু অফ এফ। সো এফটা আমরা ওইভাবে কি করব, অ্যাডজাস্ট করব। ঠিক আছে, আমরা 2 দিয়ে ইকুয়েশন সলভ করব বা বের করব, বাট যেটা ইফেক্টটা আসবে সেটা হচ্ছে কি এফ এর মধ্যে আসবে। তাহলে এফ এর ফাংশনটা কি, এফটা কিসের উপর ডিপেন্ড করতেছে? আমরা এখানে যদি দেখি এফ ছিল মেইনলি এখানে কে থেকে আসছে, কে এইগুলা থেকে কে আসছে, দেন কে এর সাথে 2g গুণ হয়ে দেন এফ আসছে। সো আমাদের এই এফটা তাহলে ডিপেন্ড করতেছে এখান থেকে কি কি আছে, এই ছোটতে কে, এটা ছিল রাফনেস, তার মানে রাফনেস এর উপর ডিপেন্ড করে। দেন ডিপেন্ড করতেছে হচ্ছে আমাদের মিউ এবং রো এর উপর, একসাথে লিখলাম মিউ এবং রো। আর এখান থেকে আমরা দেখতেছি যে ভ্যালোসিটির উপরও কি ডিপেন্ড করতেছে, তাই না? কারণ যেহেতু ভ্যালোসিটির ইফেক্ট আমরা এর ভিতরে দিচ্ছি। আর এখানে যেটা বলছে লাস্টে যে ফর ল্যামিনার ফ্লো দ্য হেড লস ভ্যারিস অ্যাজ ফাস্ট পাওয়ার অফ দ্য মিন ভ্যালোসিটি। সো ল্যামিনার ফ্লো এর ক্ষেত্রে আমরা দেখছি যে হেড লসটা মিন ভ্যালোসিটির পাওয়ার কত 1 এর উপর ডিপেন্ড করে। এই ইকুয়েশনে পাওয়ার কত 1। সো এটা কিন্তু এক্সাক্ট ফর্মুলা ছিল, সো এখানে এই জন্য কোনো ঝামেলার কিছু নাই, এটাই জাস্ট দেখলো আর কি। 2 নাম্বার যেটা বলছে এইখানে আমরা দেখবো যে অ্যাকচুয়ালি ডি এর পাওয়ার যে আমরা 1 ধরছি, এই ডি এর পাওয়ারও অ্যাকচুয়ালি 1 হবে না, এটা আসলে দেখা যায় যে 1.25 হবে। সো এটা কিভাবে বুঝলাম, আমরা জানি ভি ইজ ইকুয়াল টু কিউ বাই এ। সো এইটাকে আমরা চেঞ্জ করে পাই ডি স্কয়ার 4 লেখা যায়। সো এই ইকুয়েশনে ভি এর পরিবর্তে যদি আমি এইটা লিখি বসাই, তাহলে কি আসে এখানে লিখতেছি। সো এফ এল বাই ডি এগুলা থাকবে, এগুলার তো কোনো চেঞ্জ নাই। ভি এর পরিবর্তে আমরা হচ্ছে লিখতেছি কিউ বাই, সো যেহেতু স্কোয়ার আছে সো কিউ স্কোয়ার হবে, আর নিচে হচ্ছে
পাই ডি স্কোয়ার বাই 4, তার মানে 4টা উপরে চলে যাচ্ছে 16 হবে, আর নিচে আছে পাই স্কোয়ার থাকবে, ডি টু দি পাওয়ার 4 থাকবে, তাই তো। আর এখানে অ্যাকচুয়ালি আমার 2gও আছে। সো এইখানে টি, এখানে ডি টু দি পাওয়ার 4, তার মানে কিছু একটা ইকুয়েশন আসবে যেটা হচ্ছে ডি টু দি পাওয়ার 5 এ, মানে বাকি টার্মগুলো তো সেম। সো এখানে ডি টু দি পাওয়ার 5 আকারে কি আসতেছে। কিন্তু এখানে যেটা বলছে যে আমরা ফর এ গিভেন কিউ এফ এল, তার মানে এই কোয়েশনে দেখো আমাদের কিউ আছে, এফ আছে, এল আছে, এগুলা যদি আমরা কনস্ট্যান্ট রাখি, তার মানে আরেকটা প্যারামিটার শুধু ডি এর উপর কি ডিপেন্ড করতেছে, মানে বাকি তিনটা প্যারামিটার যদি কনস্ট্যান্ট রাখি তাহলে হেড লসটা আমার কিসের উপর ডিপেন্ড করতেছে, ডায়ামিটারের উপর। এবং দেখা গেছে যে এই ডায়ামিটারটা আসলে ফিফথ পাওয়ারের সাথে কি ডিপেন্ড করে। The loss of head by the Darcy-Weisbach formula varies inversely as the fifth power of the diameter. So diameter 5 এর সাথে কি ডিপেন্ড করে, মানে ইকুয়েশন অনুযায়ী করার কথা। বাট এক্সপেরিমেন্টালি আমরা দেখছি যে আসলে টেস্ট হ্যাভ শোন দ্যাট দ্য অ্যাকচুয়াল ভেরিয়েশন ইজ ক্লোজার টু 5.25। সো অ্যাকচুয়াল যেটা হয়ে থাকে যে এটা আসলে দেখা গেছে আমি যদি এই প্যারামিটারগুলো কনস্ট্যান্ট রাখি তাহলে এইচএফটা আমার ডি এর পাওয়ার 5 না হয়ে 5.25 এর উপরে কি ডিপেন্ড করতেছে, ইনভার্সলি কি রিলেশনশিপ তাদের। কিন্তু আমাদের ইকুয়েশন থেকে আসতেছে কি ডি টু দি পাওয়ার 5। তো ইকুয়েশন থেকে যেহেতু ডি টু দি পাওয়ার 5 আসতেছে, মানে 5.25 হইতে হলে আসলে তাহলে কোথায় চেঞ্জ হবে আমাদের এই ভি ইজ ইকুয়াল টু কিউ বাই এ, বা এরিয়া যেটা পাই ডি স্কয়ার বাই 4, এটা তো মানে প্রুভেন ফর্মুলা, সো এটাতে কোনো প্রবলেম নাই। সো এইখানে যেটা ছিল এই যে টি, আর এখানে ডি টু দি পাওয়ার 4, সো ডি টু দি পাওয়ার 4 কিন্তু ফিক্সড। সো এখানে পাওয়ার যেটা আমরা 1 বসাইছি এটা 1 না হয়ে এটা হওয়া উচিত ছিল কত, 1.25। সো এখানে ওইটা পাওয়ার যদি 1.25 হতো তাহলে এখানে কি আসতো 5.25 হতো। সো এই ইকুয়েশন থেকে বা এই রিলেশনশিপ থেকে বুঝতেছে আমাদের এখানে ডি এর পাওয়ার 1 না হয়ে কত হওয়া উচিত ছিল, 1.25। ঠিক আছে। সো এখানেও একটা ঝামেলা রয়ে গেছে, বা আমরা হচ্ছে কম বেশি ভ্যালু ধরতেছি। সো এইটারও যে ইফেক্ট, এগেইন দ্য ডিসক্রিমিনেন্সি ইজ টেকেন কেয়ার বাই ভ্যারিং দ্য ভ্যালু অফ এফ। সো এটারও যে ইফেক্ট সেটা হচ্ছে আমাদের কিসে দিতে হবে, এই ফ্রিকশন ফ্যাক্টর এফ এর মধ্যে আমরা দিব। সো ফ্রিকশন ফ্যাক্টর এফটা তাহলে টোটাল 5টা প্যারামিটার উপর ডিপেন্ড করতেছে। একটা হচ্ছে কি রাফনেস, তারপরে মিউ, তারপর রো, দেন হচ্ছে ভেলোসিটি, আর লাস্ট হচ্ছে আমার ডায়ামিটার। এই 5টা প্যারামিটার উপর কি ডিপেন্ড করতেছে। So the friction factor must therefore be a function of velocity, diameter, as well as the pipe roughness and viscosity and density of the fluid. So এতটুকু কারো কোনো কোশ্চেন আছে? আমি যদি তাহলে এফটা হচ্ছে ওইভাবে কি অ্যাডজাস্ট করা হবে আর কি। তারপর রিমার্কসে যদি দেখি, রিমার্কসে হচ্ছে যে কম বেশি কি হবে না হবে এটা বলছে যে ফর এ given velocity of flow the value of f decreases as the diameter of the pipe কি increases। সো diameter পাইপ, এটা তো এমনি বোঝা যাচ্ছে যে ডি হচ্ছে কি আমার ইনভার্সলি রিলেশনশিপ। সো ডি যদি এটা অ্যাকচুয়ালি ইনভার্সলি হবে, বা এইভাবে না লিখে এটা হচ্ছে ইনভার্সলি রিলেশনশিপ আকারে লিখলে ভালো। একই কথা। সো ইনভার্সলি রিলেশনশিপ, সো ডি যদি বাড়ে এফ কি হবে, কমবে, তাই তো। বা ডি যদি কমে এফ কি হবে, বাড়বে, এটাই বলছে। দিস ডিক্রিজ অফ এফ ইজ ডিউ টু দ্য ডিক্রিজ ইন দ্য রিলেটিভ রাফনেস। এই কে বাই ডিটাকে আমরা বলতেছি হচ্ছে রিলেটিভ রাফনেস। এখানে আমরা এটা আরো দেখবো, ঠিক আছে, রিলেটিভ রাফনেস কি জিনিস। সো এখানে এই কে এবং এই ডি, এই কে বাই ডিটাকে আমরা একত্রে বলতেছি হচ্ছে রিলেটিভ রাফনেস। সো রিলেটিভ রাফনেস যদি বাড়ে তাহলে এফ কি হবে, বাড়বে, বা বাড়বে না কমবে বলো দেখি। The decrease of f is due to decrease of relative roughness. So k by d যদি কমে আমার f ও কি হবে, কমবে, বা k by d যদি বাড়ে f ও কি হবে, বাড়বে। আর যদি শুধুমাত্র ডায়ামিটারের সাথে চিন্তা করি, ডায়ামিটার কি আছে, ইনভার্সলি আছে। সো ডায়ামিটার কমলে f বাড়বে, আর f কমলে ডায়ামিটার বাড়বে। এখানে জাস্ট এই কথাটাই বলছে। আর এরপরে যেটা বলছে, একটা জিনিস নরমাল চিন্তা করো, আমরা যে পাইপ সিস্টেমটা করতেছি, ডিজাইন করব, এটা তো একদিন দুই দিনের জন্য করে না, নরমালি 5 বছর, 10 বছর, 50 বছর, 25 বছর, এরকম একটা সিগনিফিকেন্ট টাইমের জন্য আমরা কিন্তু করে থাকি। সো
পাইপের রাফনেস যেটা এইখানে শুরুতে যে রাফনেস ছিল 5 বছর 10 বছর পর 50 বছর পরে এই রাফনেসটা কি এরকম থাকবে? ডেফিনেটলি এরকম থাকবে না। সো ডিজাইন লাইফে লাস্টে আমার কি ইফেক্ট আসবে ওইটা ধরেই কিন্তু কি শুরু থেকেই আমার কি কনসিডার করে কাজ কি করতে হবে। সো এখানে দেখা গেছে যে আসলে পরবর্তীতে যেমন বিশেষ করে কাস্ট আয়রন বা স্টিল পাইপে দেখা যায় যে শুরুতে যে এফ থাকে তারও 50 to 100% মানে ডাবলও কি অ্যাকচুয়ালি দেখা যায় যে কিছু বছর পরে কি হয়ে যায়। সো এই জিনিসটা হচ্ছে আমাদের শুরুতেই কি কনসিডার করতে হবে। সাম কাইন্ডস অফ পাইপ বিকাম রাফার উইথ দ্য এজ অফ রেজাল্টিং ইনক্রিজ ইন এফ। দিস পসিবিলিটি ইজ ইউজুয়ালি টেকেন কেয়ার ইন ডিজাইন বা ইন ইনক্রিজিং দ্য ভ্যালু অফ এফ অর নিউ পাইপ বাই সার্টেন পার্সেন্টেজ। এটা তো বললামই। এবং হাউএভার অনেক কিছু কিছু ম্যাটেরিয়াল আছে যে খুব বেশি চেঞ্জ হয় না, যেমন উড পাইপ বা হচ্ছে সিমেন্ট পাইপ যদি হয়ে থাকে তাহলে দেখা যায় যে আসলে লিটল অর নো ইনক্রিজ, মানে খুব বেশি চেঞ্জ হয় না। সো কি টাইপের ম্যাটেরিয়াল ইউজ করতেছো এটা হচ্ছে কি ফ্যাক্ট। তো একটা সিম্পল প্রবলেম দেখা যাচ্ছে, ফাইন্ড দ্য লস অফ এ ডিউ টু ফ্রিকশন ইন এ পাইপ। ডায়ামিটার দেওয়া আছে 1 মিটার, লেন্থ দেওয়া আছে 15 আর ভেলোসিটি দেওয়া আছে 1, এফ দিয়ে দিছে। এখন ডার্সি ওয়েসবেক ফর্মুলা দিয়ে হচ্ছে হেড লস কত সেটা বের করতে হবে। সো এই ফর্মুলাগুলো গিভেন, ইউনিট ওইভাবে চেঞ্জ করে নিলাম। সো এটা বসালে এত মিটার অফ ওয়াটার কি চলে আসছে। সো এইখানে কিন্তু বুঝার কোনো ওয়ে ছিল না যদি ডার্সি ওয়েসবেক ফর্মুলাটা যদি না বলা থাকতো। যদি বলতো ফাইন্ড দ্য হেড লস, তাইলে ল্যামিনার ফ্লো হচ্ছে না টার্বুলেন্ট ফ্লো হচ্ছে এটা কিন্তু আমরা জানতাম না। সো আগে বের করতে হবে, দেন কোনটা হচ্ছে সেই হিসাবে ফর্মুলা কি বসাইতে হবে। সো আমরা সামনে আজকে দেখবো না, নেক্সট ক্লাসে এই টাইপের প্রবলেম গুলো আরো দেখবো অন্যখান থেকে। সো ওইগুলা আরো দেখলে ক্লিয়ার হয়ে যাবে আর কি। সেখানে যেহেতু ডার্সি ওয়েসবেক ফর্মুলা বলেই দিছে তার মানে ডেফিনেটলি টার্বুলেন্ট ফ্লো হচ্ছে এবং এই ফর্মুলাই কি আমার ইউজ করতে হবে। সো কোনটা কি ফর্মুলা, নাম কি, এগুলো আমাদের কি জানতে হবে। আচ্ছা এবার আসি কে বাই ডি বা নিকুয়েলস ইকুইভ্যালেন্স স্যান্ড গ্রেইন রাফনেস। এতক্ষণ আমরা কে বলতেছি, কে হচ্ছে এই রাফনেস যেটা ছিল সেটা, বাট কোনটা স্মুথ কোনটা রাফ, মানে একটা গ্লাসের ধরো এরকম একটা গ্লাসের পাইপ আর একটা এরকম কনক্রিটের পাইপ, দুইটার রাফনেস কি এক হবে? এক হবে না। সো কোনটা রাফনেস বেশি কোনটা রাফনেস কম এটা আমরা কিভাবে কম্পেয়ার করব? এমন আমরা ডিরেক্টলি কিন্তু কম্পেয়ার করতে পারবো না যে গ্লাসের রাফনেস হ্যাঁ এত পাইছি কনক্রিটেরটা এত পাইছি। সো এটা কিন্তু কম্পেয়ার করা যাবে না। আমরা যেটা কম্পেয়ার করতে হবে একটা ম্যাটেরিয়ালের মধ্যে কি আনতে হবে, দেন হচ্ছে কি করতে হবে কম্পেয়ার করতে হবে যে হ্যাঁ এর ভিতরে কম বেশি হয়েছে। সো আমরা যেরকম অয়েল বা হচ্ছে ওয়াটার এগুলো যখন কম্পেয়ার করি একটার থেকে আরেকটাতে কনভার্ট করে দেন হচ্ছে কি কম্পেয়ার করি যে এই হচ্ছে অবস্থা। সো সিমিলারলি আমাদের এটাও। সো এইরকম ম্যাটেরিয়ালের মধ্যে যদি কম্পেয়ার করা যায়, মানে কম্পেয়ার করতে চাই, তাহলে যেটা করতে হবে একটাতে আনতে হবে। একটাতে কিভাবে আনবো? এটাই যেটা করছে যে আর্টিফিশিয়ালি গ্লু দ্বারা যেটা করছে স্যান্ড দ্বারা হচ্ছে এই রাফনেসটা করার কি চেষ্টা করছে। উনি যেটা করছে যে এরকম একটা কন্ডিউটের ভিতর দিয়ে গ্লু দিছে, গ্লু দিয়ে দেন হচ্ছে স্যান্ড ম্যাটেরিয়াল দিয়ে বাকি সব লেন্থ ডায়ামিটার ভেলোসিটি বা যেই সব প্যারামিটারের উপর হেডলস ডিপেন্ড করে সবগুলা কনস্ট্যান্ট রাখছে। তারপর কোন হাইট বা কে এর জন্য হচ্ছে দুইটাতে সেম হচ্ছে সেটা হচ্ছে ইকুইভ্যালেন্ট করার চেষ্টা করছে। সো এটাকেও এই জায়গায় আনছে, এটাকেও ওই জায়গায় আনছে, দেন আমি তখন কি করতে পারবো কম্পেয়ার করতে পারবো যে গ্লাসেরটা হয়তো বা কম আসছে কনক্রিটেরটা কি বেশি আসছে। সো এরকম একটা প্যারামিটার কি পাওয়া যেতে পারে। সো একটাতে এনে দেন কি কম্পেয়ার করতে হবে। So Nikuladze conducted a series of experiments on flow through pipes which were artificially roughened by gluing sand grains of uniform diameter. He introduced the concept of equivalence sand grain roughness K as the standard for all other types of roughness elements. এইগুলো কম্পেয়ার করে দেন হচ্ছে এটা কি এইখান থেকে আমরা বলতেছি গ্লাসে হচ্ছে ভ্যালু অনেক কম কে এর ভ্যালু, ওয়াইরেস হচ্ছে কনক্রিটের ভ্যালু হচ্ছে অনেক বেশি। সো কনক্রিট ডেফিনেটলি কি রাফ কি বেশি হবে। আর the ratio of K by T of the equivalent sand grain roughness to the pipe diameter is known as কি relative roughness. So K by T টাকে আমরা বলতেছি হচ্ছে relative roughness। এরপরে ল্যামিনার সাবলেয়ার এবং হাইড্রোলিক্যালি স্মুথ এন্ড রাফ বাউন্ডারি এগুলো খুব ইম্পর্টেন্ট। ল্যামিনার সাবলেয়ার কি জিনিস?
ল্যামিনার সাবলেয়ার হচ্ছে ধরো একটা ফ্লুইড কন্ডুইটের ভিতর দিয়ে টার্বুলেন্ট ফ্লো হচ্ছে, এটা আমরা কেমনে বুঝতেছি? রেনল্ডস নাম্বার যদি 4000 বেশি হয় দেন এটা টার্বুলেন্ট ফ্লো হচ্ছে, বুঝলাম। এখন এই যে রেনল্ডস নাম্বার বের করতেছি, রেনল্ডস নাম্বার যে বের করতেছি, এটা ফর্মুলা ছিল কি ভিডি বাই কিনেমেটিক ভিসকোসিটি। সো এই যে ভিটা ইউজ করি, এই ভিটা হচ্ছে কি মিন ভেলোসিটি। আমাদের টার্বুলেন্ট ফ্লো এর ক্ষেত্রে যে ভেলোসিটি প্রোফাইলটা, এটা হচ্ছে এরকম প্রোফাইল, ধরলাম আমরা বি বা সি যে কোনো একটা কনসিডার করতে পারি, এরকম কোন একটা প্রোফাইল। সো ল্যামিনার সাবলেয়ার হচ্ছে যে আমরা তো রেনল্ডস নাম্বার 4000 বেশি পাচ্ছি মিন ভেলোসিটি কনসিডার করে, বাট সব জায়গায় ভেলোসিটি কিন্তু ইউনিফর্ম না। সো আমি যদি সারফেসের কাছে কোনো ভেলোসিটি দিয়ে যদি রেনল্ডস নাম্বারটা বের করতাম, তাহলে দেখা যেত এই জায়গায় কি হচ্ছে, আমার ল্যামিনার ফ্লো হচ্ছে, হয়তো বা 2000 কম আসছে। সো একটা সিগনিফিকেন্ট লেয়ার পর্যন্ত আমরা অ্যাকচুয়ালি কি পাবো, যে ল্যামিনার ফ্লো হচ্ছে। ঠিক আছে, এটা কম বেশি হইতে পারে, টার্বুলেন্ট যদি কম হয়, টার্বুলেন্সি বা রেনল্ডস নাম্বার যদি কম হয়, তাহলে হচ্ছে কি এই লেয়ারটা বাড়বে। ঠিক আছে, আবার যদি বেশি হয় তাহলে লেয়ারটা কি কমবে, ওটা আমরা একটু পরেই দেখবো। সো এই যে থিকনেস বা এই যে লেয়ারটা পাওয়া যাচ্ছে, এইটাকে বলা হচ্ছে ল্যামিনার ফ্লো। মানে ওভারঅল টার্বুলেন্ট ফ্লোই হচ্ছে, বাট একটা সারফেসের বরাবর একটা ঠিক একটা লেয়ার পাওয়া যায়, এই লেয়ারের মধ্যে অ্যাকচুয়ালি কি হচ্ছে, আমার ল্যামিনার ফ্লো হচ্ছে। সো এই লেয়ারটাকে বলা হচ্ছে ল্যামিনার সাব লেয়ার। ঠিক আছে, so even in turbulent flow there exists next to the wall of the pipe, a very thin layer in which the flow is key laminar. This layer is known as laminar or viscous sublayer. So এটা কিভাবে বের করা যায়, এই ইকুয়েশন দেওয়া আছে, গেল। আর এরপর যেটা দেখবো হাইড্রোলিক্যালি স্মুথ অ্যান্ড রাফ বাউন্ডারি। সো এটা কখন স্মুথ হবে কখন রাফ হবে এটা কিভাবে বলতেছি, এই একটা ধরো পাইপ যদি আমরা চিন্তা করি, একটু বড় করে পাইপটা চিন্তা করতেছি। সো এই কন্ডিউটের ভিতরে আমার কে এরকম কিছু একটা কে আছে, আর আমার ল্যামিনার সাবলেয়ার যেটা বলতেছিলাম, এই ল্যামিনার সাবলেয়ার, সো এইটা সাপোজ এই জায়গায় আছে, তাইলে কে বড় আর এটা থিকনেসটা হচ্ছে ডেলভি দ্বারা এক্সপ্রেস করে। সো ল্যামিনার সাবলেয়ার বা ডেলভিটা হচ্ছে কি ছোট। সো কে যদি ডেলভি এর চেয়ে বড় হয়, এটা যদি মেনটেন করে, তাহলে এটাকে বলতেছি আমরা রাফ বাউন্ডারি। আর যদি উল্টাটা হয়, যে লাইক আমার ডেলভিটা বড় কে থেকে, এতটুকু হচ্ছে আমাদের ডেলভি, সো এইটা হইলে আমাদের এটাকে বলা হচ্ছে স্মুথ। এখন এটা করার দরকারটা কি ছিল? প্রথমত চিন্তা করো যে আমরা টার্বুলেন্ট ফ্লো এর হেড লসটা বের করার জন্য দেখছি যে ফার্স্টটা এইভাবে যে এসেছিলাম, ফার্স্টে যেটা ছিল আমাদের রাফনেসের উপর কি ডিপেন্ড করে, এবং রাফনেসটা হচ্ছে পাইপের চারিদিকে থাকবে এবং একটা সিগনিফিকেন্ট জায়গা জুড়ে থাকবে। ঠিক আছে, আর পরবর্তীতে দেখছি এই এফটাই হচ্ছে আমাদের এই প্যারামিটার গুলোর উপরে ডিপেন্ড করে। সো এইটাকে যদি আমি শর্ট করে লিখতে চাই, তাহলে অ্যাকচুয়ালি লেখা যায় যে কে বাই ডি, আর বাকি প্যারামিটার গুলা যদি একত্রে করি তাহলে আসলে রেনল্ডস নাম্বার আসে। সো এই এফটা মানে রেনল্ডস নাম্বার কি ছিল, ভিডি বাই মিউ ছিল। সো ভি আছে, এইটা থেকে আসে মিউ, আর ডি তো আছে। সো এই এফটা অ্যাকচুয়ালি এই কম্বাইন্ডে যদি চিন্তা করি, এই দুইটা প্যারামিটার উপর ডিপেন্ড করে। এখন যেটা বলতে যাচ্ছিলাম যে আমার যদি স্মুথ হয়, স্মুথ হইলে কি হচ্ছে, স্মুথ হইলে ডেলভিটা কি বড়, ডেলভিটা বড়, কেটা কি ছোট। কেটা তো শুধুমাত্র এই জায়গার মধ্যেই আছে। সো ডেলভিটা যেহেতু বড়, এর ভিতরে কি হচ্ছে, আমার ল্যামিনার ফ্লো হচ্ছে। সো ল্যামিনার ফ্লোতে কি কোনো কে আমরা দেখে আসছি? সরি, ল্যামিনার ফ্লো যখন আমরা ল্যামিনার ফ্লো এর ইকুয়েশন যখন বের করছি, এই ইকুয়েশনে কিন্তু কোনো কে নাই। তার মানে ল্যামিনার ফ্লো এর ক্ষেত্রে আমার কে এর উপর কি ডিপেন্ড করতেছে না, এবং কেটা তো শুধুমাত্র এই জোনের মধ্যেই হচ্ছে, মানে এই জোনের মধ্যেই আছে। কারণ এই জোনের মধ্যে হচ্ছে কি ল্যামিনার ফ্লো কি পড়ে গেছে। সো টার্বুলেন্ট ফ্লো কিন্তু হচ্ছে না। সো তখন যে ফ্রিকশন ফ্যাক্টর এফ, এটা মেইনলি
বা হেড লস যেটা হবে এটা মেইনলি ডিপেন্ড করবে হচ্ছে রেনল্ডস নাম্বারের উপর, ঠিক আছে, এই রেনল্ডস নাম্বারের উপরে, এইটার উপরে। কারণ কে তখন কোনো ইফেক্ট কিন্তু নাই, কারণ ওর ভিতরে তো ল্যামিনার ফ্লো হচ্ছে, এবং ল্যামিনার ফ্লো হলে কে কি ইন্ডিপেন্ডেন্ট। আর যদি উল্টাটা যদি হয় যে লাইক হচ্ছে আমার, এটা বুঝে ফেলি, সো ডেল ভিটা হচ্ছে আমার কে থেকে ছোট, তার মানে এই টার্বুলেন্ট ফ্লো হচ্ছে এই, এবং এটা হচ্ছে কি কে এর ইফেক্টটা পাচ্ছে, সো তখন এই হেড লসটা মেইনলি ডিপেন্ড করবে হচ্ছে কে বাই ডি এর উপর, রেনল্ডস নাম্বারের উপরে আর ডিপেন্ড করবে না। গভর্ন করবে কার উপরে বেশি? কে বাই ডি এর উপর। সো আমরা একটু পড়লে হয়তো আরো ক্লিয়ার হবে। এ পাইপ ইজ সেড টু বি হাইড্রোলিক্যালি স্মুথ ইফ দ্য হাইট অফ দ্য রাফনেস এলিমেন্ট ইজ less than the thickness of the laminar sublayer. That means K যদি del V এর চেয়ে ছোট হয়, so the roughness elements are well covered by the laminar sublayer. So এই K টা actually laminar sublayer এর ভিতরে হচ্ছে কি কভার হয়ে গেছে। In such a case, variations in relative roughness K by D do not affect the value of friction factor F. So এই K by D টা তখন আসলে F এর উপর কি ডিপেন্ড করে না, যেহেতু K এর কোনো ইফেক্ট ল্যামিনার ফ্লো হচ্ছে ওর উপরে, আর ল্যামিনার ফ্লোতে K নাই। অন দ্য আদার হ্যান্ড, যদি উল্টাটা হয় তাহলে এটাকে বলতেছে হচ্ছে আমরা রাফ, এবং এই ক্ষেত্রে their presence affects the amount of turbulence and hence the value of F, and the pipe is said to be hydraulically rough. As the height of the roughness K increases, the thickness of the laminar sublayer decreases with the increasing Reynolds number. So যত K তো ফিক্সড, যত টার্বুলেন্সি বাড়তে থাকবে, তার মানে রেনল্ডস নাম্বার যত বাড়তে থাকবে, এই ল্যামিনার সাবলেয়ারটা আস্তে আস্তে উপরের দিকে কি যাতে, মানে সারফেস বরাবর কি আরো যাইতে থাকবে, ঠিক আছে, সাবলেয়ারটা কি হতে থাকবে, ডিক্রিজ হতে থাকবে। এবং এই জায়গায় হচ্ছে কি আমি ম্যাক্সিমাম যেটা পাবো টার্বুলেন্সটা, এবং তখন হচ্ছে ফুললি ডেভেলপড হবে, ঠিক আছে, টার্বুলেন্টটা কি হবে তখন ফুললি কি ডেভেলপড হবে। সো এই পরিস্থিতিতে আমার ফ্রিকশন ফ্যাক্টর এফটা ডিপেন্ড করে হচ্ছে কার উপর, কে বাই ডি এর উপর। তাহলে ইন শর্ট যদি আমি বলি, ল্যামিনার সাবলেয়ার বুঝলাম যে একটা লেয়ার থাকবে যার মধ্য দিয়ে টার্বুলেন্ট ফ্লো হচ্ছে ওভারঅল, বাট একটা লেয়ারের মধ্যে দিয়ে অ্যাকচুয়ালি ল্যামিনার ফ্লো হচ্ছে। আর এরপরে হাইড্রোলিক্যালি স্মুথ এবং রাফ, যদি কেটা আমার ল্যামিনার সাবলেয়ারের ভিতরে চলে যায়, মানে ছোট যদি হয়ে থাকে, তাহলে অ্যাকচুয়ালি ওই জায়গায় ল্যামিনার ফ্লো হচ্ছে, কে এর কোনো ইফেক্ট আসতেছে না, তখন ফ্রিকশন ফ্যাক্টরটা আমার রেনল্ডস নাম্বারের উপর কি ডিপেন্ড করতেছে, কে এর উপর তার ডিপেন্ড করতেছে না। আর যদি উল্টাটা হয়, তখন মেইনলি রেনল্ডস নাম্বারের থেকেও কে বাই ডি এর উপরেই ইফেক্টটা কি বেশি আসে, ঠিক আছে, যখন রাফ হবে। সো আমাদের এই যখন আমরা ইকুয়েশন গুলো বের করব, তখন ওই আরো ক্লিয়ার হবে আর কি। সো আপাতত এতটুকু, কারো যদি ফার্দার কোশ্চেন থাকে করতে পারো। সো আমরা ফাইনালি এখন যাচ্ছি যে ডিটারমিনেশন অফ ফ্রিকশন ফ্যাক্টর এফ, এফ কিভাবে বের করব এটার জন্য। তো ল্যামিনার ফ্লোতে কিন্তু কোনো এফ ছিল না, বাট তারপরেও যদি আমরা এফ বের করতে চাই ল্যামিনার ফ্লোতে ফ্রিকশন ফ্যাক্টর কত হবে, আমাদের ফ্রিকশন ফ্যাক্টর এফ কিন্তু 5টা প্যারামিটারের উপর ডিপেন্ড করে নরমালি, বাট ল্যামিনার যদি হয়ে থাকে তাহলে শুধুমাত্র রেনল্ডস নাম্বারের উপর কি ডিপেন্ড করতেছে, দ্যাট মিন্স কে এর উপরে কি কোনো ইফেক্ট নাই। সো ইকুয়েশন যেটা আসবে অবশ্যই কি কে থাকবে না, এটা তো বুঝে যাচ্ছে। সো কে কিন্তু নাই, কি আসছে শুধুমাত্র রেনল্ডস নাম্বার আসছে। সো এটা কিভাবে আসছে, এই ইকুয়েশনটা আমরা জানি, এটা হচ্ছে 8.11 যেটা ছিল এই ইকুয়েশনটা, মানে হেড লস যেটা ল্যামিনার ফ্লো এর ক্ষেত্রে আমরা বের করে আসছি এইটা, ঠিক আছে। সো এই ইকুয়েশনটা যে যদি লিখি, তাহলে এটা লেখা যায়, এটাকে 2b দ্বারা গুণ ভাগ করছি, এখানে সব বলা আছে অ্যাকচুয়ালি যে কি করতেছি, মাল্টিপ্লাইং নিউমিনেটর এন্ড ডিনোমিনেটর বাই 2b এন্ড রিপ্লেসিং এত বাই দ্য রেনল্ডস নাম্বার, তাহলে হচ্ছে আমরা এই ফরম্যাটে পাবো। সো এটা এখান থেকে দেখলে বুঝতে পারবা, এটাকে 2b দ্বারা গুণ ভাগ করছি, দেন যদি কিছু ফার্দার ক্যালকুলেশন করি আগাই, তাহলে এই ফরম্যাটে চলে আসছে, এই যে 64/8। সো এইটাকে এখন আমরা ডার্সি ওয়েসবেকের যে ইকুয়েশন ছিল এফ ইজ ইকুয়াল টু এইচ এফ ইজ ইকুয়াল টু এত, সো এইটা যদি কম্পেয়ার করি, তাহলে এখানে এল বাই ডি আছে, এখানে এল বাই ডি আছে, এখানে ভি স্কয়ার বাই 2g, এখানেও ভি স্কয়ার বাই 2g আছে, আর এইচ এফ আছে এখানে, এখানে এইচ এফ আছে। সো এফ অবশ্যই কি হবে 64/r হবে। সো এই হলো ইকুয়েশন। সো এটা হচ্ছে আমরা যদি ল্যামিনার ফ্লো এর ক্ষেত্রে ফ্রিকশন ফ্যাক্টর বের করতে চাই, তাহলে আমরা হচ্ছে জাস্ট রেনল্ডস নাম্বার যদি জানি, তাহলে কি বের করতে পারবো।
তারপর টার্বুলেন্ট ফ্লো এর ক্ষেত্রে ফ্রিকশন ফ্যাক্টর কিভাবে বের করা যায়, এই ল্যামিনার ফ্লোটা যেহেতু আমাদের ইকুয়েশনও প্রুভেন, এটা যেটা আছে এটাও কি প্রুভেন, বাট টার্বুলেন্ট ফ্লো ছিল আমাদের কি এমপিরিক্যাল ইকুয়েশন, সো এটার এফ এর ইকুয়েশন গুলোও কি এমপিরিক্যাল ইকুয়েশনই কি আসবে। এখন বিভিন্ন জন বিভিন্ন ইকুয়েশন দিছে, যেমন ফার্স্টে ব্লাসিয়াস একটা ইকুয়েশন দিছে যে এফ ইজিক্যাল টু এত, এখন এটা 10⁵ পর্যন্ত মোটামুটি ইউজ করা যায়। সো এটা হচ্ছে স্মুথের জন্য, মানে টার্বুলেন্ট ফ্লো এর ভিতরে তো স্মুথ এবং রাফ আছে তাই না, সো স্মুথের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, এবং স্মুথের ক্ষেত্রে আমাদের কে কি ইন্ডিপেন্ডেন্ট, মানে কে বাই ডি এর উপর ডিপেন্ড করে না, সো ইকুয়েশনও কিন্তু কোনো কে বাই ডি কিন্তু নাই। আর এরপরে যেটা হচ্ছে এই পরবর্তীতে প্রান্ডেলস এমন বন কার্মার এরা একটা ইকুয়েশন দিছে স্মুথ পাইপের ক্ষেত্রে এত, এবং এই দুটো ইকুয়েশন আসলে সেম, তুমি যদি ভ্যালু বসায় দেখো দেখবা অ্যাকচুয়ালি একই রেজাল্ট কি শো করতেছে। সো স্মুথ পাইপের ক্ষেত্রে কে কে বাই ডি এর উপর ডিপেন্ড করে না, সো ইকুয়েশনটা হচ্ছে আমাদের এরকম, কোনো কে বাই ডি কিন্তু নাই। রাফের ক্ষেত্রে ইকুয়েশনটা এরকম, এবং রাফের ক্ষেত্রে হচ্ছে রেনল্ডস নাম্বারের উপর ডিপেন্ড করে না, কে বাই ডি এর উপর কি ডিপেন্ড করে। সো এই ইকুয়েশন। সো একটা স্টেজ কিন্তু আছে, এই যে বলতেছি যে বেশি হইলে মানে কে যদি ডেল ভি এর চেয়ে বেশি হয় তাহলে রাফ, ছোট হইলে হচ্ছে স্মুথ। সো একটা স্টেজ কিন্তু আছে যে দুইটা অলমোস্ট কি সমান। সো ওই জায়গাটা কি হবে, ট্রানজিশন জোন। সো ওই জায়গাতে অ্যাকচুয়ালি দুইটারই ইফেক্ট থাকবে, রেনল্ডস নাম্বারেরও ইফেক্ট থাকবে এবং কে বাই ডি এরও কি ইফেক্ট থাকবে। সো এই ইকুয়েশনটা হচ্ছে এইটা, দেখো এখানে কে বাই ডিও আছে, রেনল্ডস নাম্বারও আছে, এবং এইটা হচ্ছে হোয়াইট কোলব্রকের ইকুয়েশন। সো এই ইকুয়েশনটা কিন্তু আসলে নতুন কিছু না, এই দুইটা ইকুয়েশন যদি মার্চ করি তাহলে এইটা লেখা যায়। খেয়াল করে দেখো এখানে 1/√f, এখানে 1/√f, এখানে 1/√f। সো এই পোর্শন আর এই পোর্শন যদি যোগ করি তাহলে এটা লেখা যাচ্ছে। সো এইখানে 2 লগ, বাট এখানে হচ্ছে -2 লগ দিছে, কারণ হচ্ছে উপরে জাস্ট কিছু রিঅ্যারেঞ্জ করছে, যে এখানে রেনল্ডস নাম্বার আর √f টা উপরে আছে, বাট এখানে কি আছে নিচে আছে, 2.5 টা নিচে আছে, এখানে উপরে আছে। সিমিলারলি এখানেও তাই, 3.7 ডি বাই কেটা হচ্ছে কি আমার কেটা নিচে আছে, সো এখানে কেটা উপরে চলে গেল, আর 3.7 ডি হচ্ছে নিচে চলে আসছে। সো এই জন্য -2 লগ দেওয়া, জাস্ট দেখতে হচ্ছে কি একটু ডিফারেন্ট করছে, বাট জিনিস কিন্তু একই। সো এত ফর্মুলার আসলে কিছু নাই, যদি বুঝে বুঝে পড়ো অনেক ফর্মুলা হচ্ছে কি কমাইতে পারবা, ঠিক আছে, মানে মুখস্থ করার থেকে। সো এইটা হলো আমাদের হোয়াইট কোলব্রকের ফর্মুলা। এই জায়গাগুলো যদি একটু রিডিং পড়ি, দিস ইকুয়েশনস আর রিগার্ডেড as great scientific achievement as they have been varied by experiment for pipes of all sizes and for different liquids. They show that for turbulent flow in pipes which are hydraulically smooth, F is যখন স্মুথ হবে, F is independent যেটা বলতেছিলাম of the relative roughness and is a function of Reynolds number only. So স্মুথের বেলায় শুধু ফাংশনটা হচ্ছে কি Reynolds নাম্বারের সাথে ডিপেন্ড করতেছে। On the other hand, for turbulent flow in pipes which are hydraulically rough হলে টার্বুলেন্সটা হচ্ছে কি ফুলি ডেভেলপড হচ্ছে, এবং F তখন হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট অফ রেনল্ডস নাম্বার, বাট ডিপেন্ড করবে কার উপরে, রিলেটিভ রাফনেস এর উপর। সো রাফ যখন হবে এখানে কিন্তু কোনো রেনল্ডস নাম্বার কিন্তু নাই। সো এফ বের করার ল্যামিনার হলে ইকুয়েশন, তারপরে টার্বুলেন্ট ফ্লো এর ক্ষেত্রে ভাগ আছে, স্মুথ হলে এটা, রাফ হলে এটা, এবং যদি মাঝখানে থাকে ট্রানজিশন থাকলে এটা। সো একটা প্রবলেম বলছে কি, এ ডিসচার্জ অফ এত লিটার পার মিনিট অফ ওয়াটার টেকস প্লেস ইন এ পাইপ 15 সেন্টিমিটার ইন ডায়ামিটার দেওয়া আছে, তারপরে হচ্ছে রাফনেস হাইট দেওয়া আছে এত, ডিটারমাইন দ্য ফ্রিকশন ফ্যাক্টর এফ বের করতে বলছে, এবং কিসের ফর্মুলা, হোয়াইট কোলব্রক ফর্মুলা দিয়ে বের করতে বলছে, এবং কিনেমেটিক ভিসকোসিটি ভ্যালু দিয়ে দিছে। সো এখানেও আগে আসলে আমাদের বুঝতে হবে, যদি এখানে হোয়াইট কোলব্রকটা যদি না থাকতো তাহলে কিন্তু আমরা বুঝতাম না যে এই ফর্মুলা ডিরেক্টলি বসে দেওয়া হয়েছে। আমাদের এখানে একটা ওয়ে হচ্ছে, যদি ইকুয়েশনে নাম দেওয়া থাকে তাইলে তো বোঝাই যাচ্ছে, সো কোনটা কার ইকুয়েশন কে দিছে এগুলো একটু মনে রাখতে হবে। প্লাস যদি না দেওয়া থাকতো তাইলে আমাদের কি করা লাগতো, আমরা তো বুঝতেছি না যে এখানে ল্যামিনার হবে না টার্বুলেন্ট হবে, তারপর টার্বুলেন্ট হলে এটা আবার কি হবে, স্মুথ নাকি রাফ, সো ওই জিনিসগুলো আমাদের কি চেক করতে হবে। সো এই প্রবলেমে এটা নাই, বাট আমরা নেক্সট ক্লাসে যখন যাব তখন দেখবো যে আসলে জিনিসগুলো আর ক্লিয়ার হবে। সো এক হইতে পারে
যে বিভিন্ন প্যারামিটার চেক করে বুঝতে হবে যে হ্যাঁ স্মুথ হচ্ছে, টার্বুলেন্ট ফ্লো স্মুথ হচ্ছে, সো স্মুথের ফর্মুলা বসাইতে হবে। অথবা অনেক সময় দেখা যায় যে গিভেন প্যারামিটার দিয়েও একটা প্রেডিক্ট করা যায় বা বোঝা যায় যে হ্যাঁ এটা এই হচ্ছে, বিশেষ করে ল্যামিনার আর টার্বুলেন্টটা। সো এটা নেক্সট ক্লাসে গেলে আরো ক্লিয়ার হবে। সো আমাদের এইগুলাতে এই ম্যাথে এই ডাটাগুলো হচ্ছে গিভেন ছিল। সো এটা কিউটাকে ইউনিট চেঞ্জ করে কিউমেক বা মিটার কিউব পার সেকেন্ডে আনলাম, ডায়ামিটারটা মিটারে নিয়ে গেলাম, কে হচ্ছে সেন্টিমিটার থেকে মিটারে নিয়ে গেছি। দেন আমরা ভ্যালোসিটি বের করলাম এত, তারপরে কিনেটিক ভিসকোসিটি দেওয়া ছিল, দেন রেনল্ডস নাম্বার বের করলাম, এটা আসলে এত। এখান থেকে বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে কি টার্বুলেন্ট ফ্লো কিন্তু হচ্ছে। সো রেনল্ডস নাম্বার এখানে কেন বের করছি, বের করার উদ্দেশ্য হচ্ছে আমাদের যে ফর্মুলা হোয়াইট কোলব্রুক ফর্মুলাতে রেনল্ডস নাম্বার কিন্তু আছে, ইনফ্যাক্ট সবই আছে, কেও আছে। সো এই রেনল্ডস নাম্বার বের করা আমার লাগতো এমনিতেই, এমন রেনল্ডস নাম্বারে ভি যেহেতু লাগবে, সো ভি বের করা লাগছে আগে। সো কেন বের করতেছি খালি আন্দাজি বের করে গেলেই হবে না, সো বুঝতে হবে যে আসলে কোনটার জন্য কি লাগতেছে, ওইভাবে কি বের করতে হবে। সো আমাদের এই ইকুয়েশনে সব প্যারামিটার গুলো জানি, খালি এফ বাদে। সো বসালে রিঅ্যারেঞ্জ করলে এরকম একটা ইকুয়েশন চলে আসে, দুই পাশে আমাদের রুট ওভার এফ কিন্তু দেখা যাচ্ছে। আমাদের কাজ হচ্ছে এফ এর ভ্যালু বের করা। সো এই ইকুয়েশনটা সলভ করে ক্যালকুলেটরে ডিরেক্টলিও করতে পারো, ডিরেক্টলি করে এফ এর ভ্যালু বসায় দিলেও হবে, বাট সেই ক্ষেত্রে আনসার অ্যাকুরেট হইতে হবে, মানে ভুল হইলে কোনো পার্শিয়াল মার্কিং পাওয়া না। আর যদি আমরা নর্মাল অ্যাপ্রোচে যাই, নর্মাল অ্যাপ্রোচ বলতে ট্রাই এন্ড রিডর মেথড, যে আমাদের নর্মাল কনসেপ্ট হচ্ছে লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু কি হবে, রাইট হ্যান্ড সাইড হবে। সো আমরা এফ এর ভ্যালু অ্যাজিউম করব, দেন এই দুটা ইকুয়াল করা কি চেষ্টা করব। সো এফ এর ভ্যালু কত ধরবো, 1, 10, 50, 1000, 10,000 নাকি 0.012 কি ধরবো? সো ধরার একটা ইয়ে আছে, এফ এর ভ্যালু আসলে খুব কম হয়, নর্মালি এরকম রেঞ্জের হয়ে থাকে। সো আমরা এরকম একটা ভ্যালু কি ধরবো, 10, 20, 100, 10, মানে 10,000 না ধরে 0.01 ধরতে পারি, 0.02 ধরতে পারি, 3 ধরতে পারি, 5 ধরতে পারি, বাট 0.0 দিয়ে কিছু একটা ধরা কি ওয়াইজ হবে। সো এরকম আমরা ফার্স্টে 0.01 ধরলাম, ধরলে যেটা আসে লেফট হ্যান্ড সাইডে এত আসলো, রাইট হ্যান্ড সাইডে এত আসলো, ডেফিনেটলি ম্যাচ করে নাই। সো আমার লেফট হ্যান্ড সাইড কি করতে হবে, কমাইতে হবে, রাইট হ্যান্ড সাইড কি করতে হবে, বাড়াইতে হবে। সো এটাকে যদি মানে কমাইতে চাই, তাহলে এফ এর ভ্যালু কি করতে হবে, ডেফিনেটলি বাড়াইতে হবে, যেহেতু নিচে আছে। সো বাড়াইতে হবে, এফ এর ভ্যালু কত বাড়াবো, এটাও একটা আন্দাজি ধরলাম। সো এটা 0.02 ধরলাম, ধরলে এরকম আসে। তারপরে দেখলাম যে আরো বাড়াইতে হবে, মানে এখন অ্যাডজাস্ট হয় নাই, লেফট হ্যান্ড সাইড কমাইতে হবে, এটা বাড়াইতে হবে। সো 0.03 ধরলাম, এইখানে এখন দেখা যাচ্ছে ক্লোজ চলে আসছে। সো এখানে তুমি পরবর্তীতে আরো বেশি জাম্প দিয়ে ধরলে কিন্তু মানে তুমি তো আরো ক্রস করে চলে যাচ্ছ। সো এখান থেকে ভ্যালু দেখে বুঝতে হবে যে আমার স্লাইড হতে বাড়াইতে হচ্ছে। সো আমি 0.031 ধরলাম, এটা ধরলেই দেখা যাচ্ছে যে উল্টা হয়ে গেছে রিলেশনশিপ। সো এখানে তারপরে তাহলে কি করা উচিত, যে এই দুইটার মাঝখানে আমি 0.035 দিয়ে বসায় দেখতে পারি, ঠিক আছে। সো এরকম ভাবে যদি করি, দেখা যাবে 0.0306 এ কি চলে আসবে। সো এইটা আনসার। সো এইরকম আসলে কত ট্রায়াল দিবা, এরকম পজিশনে আসার পরে যেটা করা উচিত, মানে আমরা যদি এই প্রসেসে আগাই, তাহলে হচ্ছে 0.03 এর জন্য এই দুটা ডিফারেন্স কত আসছে, 0.5 আসে, আর 0.031 এই দুটা ডিফারেন্স আসে 0.047। সো আমি এইটাকে যদি আনসার লিখে দিই তাইলেই হবে। আর যদি কেউ ফার্দার আরো আগাইতে চাও, ডেফিনেটলি এই দুটা মাঝখানে আছে, ঠিক আছে। সো আনসারটা মনে হয় এরকম পজিশনে আছে। সো কারো যদি প্রবলেম থাকে বলতে পারো। আচ্ছা, এরপরে যেটা দেখবো স্ট্যান্টন ডায়াগ্রাম এবং মুডি ডায়াগ্রাম। স্ট্যান্টন ডায়াগ্রাম আর মুডি ডায়াগ্রাম কি জিনিস, আমরা সিম্পল ভাবে যদি চিন্তা করি যে ল্যাবে হচ্ছে ক্যালিব্রেশন ইকুয়েশন আমরা ডেভেলপ করতাম, দেন হচ্ছে ওটা দিয়ে আমরা কি ক্যালিব্রেশন গ্রাফ প্লট করতাম, তাই না, এইচ এর ভ্যালু 1 থেকে 10 বা এইভাবে বসায় বসায়। সো এই যে এফ এর যে বিভিন্ন ইকুয়েশন পাইছি, এইগুলাকে হচ্ছে ভ্যালু বসায় বসায় আমরা হচ্ছে কি একটা গ্রাফ কি প্রিপেয়ার করে ফেলছি। সো পরবর্তীতে জাস্ট আমি খালি রেনল্ডস নাম্বার জানবো আর কে বাই ডি আমার কত সেটা জানবো, এখান থেকে অটো হচ্ছে কি আমরা ফ্রিকশন ফ্যাক্টর কি বের করে ফেলতে পারবো। এটাকে বলা হচ্ছে স্ট্যান্টন, আর এটা হচ্ছে মুডি ডায়াগ্রাম।
এইটারই একটা এক্সপেরিমেন্ট আমরা লাস্ট এক্সপেরিমেন্টটা করব আর কি, এটার ইউজ লাগবে আমাদের। লাস্ট দুইটা এক্সপেরিমেন্ট যেটা ল্যাবে আছে, একটা হচ্ছে ফ্রিকশনাল লস বের করা, এই যে এইচএফ মেজর লস যেটা, আর পরটা হচ্ছে মাইনর লস বের করা। সো লাস্টেটাতে আমাদের এই ডায়াগ্রামটা লাগবে। আর এইগুলা মুডি ডায়াগ্রাম, স্ট্যান্ডার্ড ডায়াগ্রাম নেটে সার্চ করলে এর চেয়ে আরো সুন্দর এবং কালারফুল হচ্ছে ফিগার কি পেয়ে যাবা, ঠিক আছে, যেখানে জোন ওয়াইজ ভাগ করা আছে, আরো অনেক ডিটেলস দেওয়া আছে। আমাদের ল্যাবের ম্যানুয়ালের ফিগারটাও এর থেকে আপডেটেড, ওটাও চাইলে দেখতে পারো। সো বেসিক্যালি যেটা বলতেছিলাম, এই ইকুয়েশন গুলাতে হচ্ছে আমি প্লট করে রেনল্ডস নাম্বার এবং কে বাই ডি হচ্ছে বসায় বসায় এই হচ্ছে গ্রাফটা কি প্লট করা বা রেডি করা। জাস্ট এরপরে হচ্ছে আমি যদি সাপোজ ধরলাম যে আমার রেনল্ডস নাম্বার এইটা দিয়ে দেখাই, সাপোজ আমাদের রেনল্ডস নাম্বার হচ্ছে এই 10⁶, ধরলাম 5 × 10⁶, তার মানে এই বরাবর কিছু একটা আছে। আর এখান থেকে রিলেটিভ রেফারেন্স যদি আমি জানি, সো এই ধরলাম 0.04, সো এইটা হচ্ছে এদিকে কোথাও ম্যাচ করবে। সো এখান থেকে হরিজন্টাল বরাবর যদি আমি চলে যাই, তাহলে হচ্ছে এখান থেকে ফ্রিকশন ফ্যাক্টর কি ডিরেক্টলি রেট করতে কি পারবো, ঠিক আছে। এইটাই হচ্ছে অ্যাপ্লিকেশন বা ইউজটা। সো এখানে কিভাবে আসছে এটা যদি একটু দেখি, প্রথমে দেখা যাচ্ছে যে এই লাইনটা কোনটা, এটা বোঝা যাচ্ছে যে এফ ইজ ইকুয়াল টু 64/RE, মানে রেনল্ডস নাম্বার হচ্ছে আমার যখন কি ল্যামিনারের মধ্যে পড়তেছে। সো ল্যামিনারের ক্ষেত্রে আমাদের ইকুয়েশন কোনটা ছিল, এইটা ছিল। সো এখানে রেনল্ডস নাম্বার যদি বসাই, ল্যামিনারের রেঞ্জ পর্যন্ত বসালে এইটার ইকুয়েশন এরকম আসবে, এটা বুঝাই যাচ্ছে। তারপরে দেখা যাচ্ছে যে এইখান থেকে একটা এরকম স্মুথের জন্য একটা কার্ভ চলে আসে স্মুথ পাইপের ক্ষেত্রে। স্মুথ পাইপের ক্ষেত্রে কিন্তু আমাদের কে এর উপর কিন্তু কোনো ডিপেন্ড করতো না, কে বাই ডি এর উপর ডিপেন্ড করতো না। সো এই ইকুয়েশনটা যদি খেয়াল করি বা এটা যদি খেয়াল করি, কোনো কে বাই ডি কিন্তু নাই। সো এখানে রেনল্ডস নাম্বার বসায় বসায় এফ এর ভ্যালুটা কি বের করছে, এবং এটা হচ্ছে স্মুথ। সো আমি আগে চেক করব যে আমার এটা স্মুথ নাকি রাফ। সো ওই হিসাব হইলে, স্মুথ হলে আমি রেনল্ডস নাম্বার জানবো, এখান থেকে হচ্ছে আমি কি বের করে ফেলতে পারবো। তারপরে কে বাই ডি, দেখো এরকম প্রত্যেকটা ইয়ে থেকে হচ্ছে এরকম বের হয়ে গেছে। সো এই জায়গাটা হচ্ছে এই পার্টিকুলারলি এই জায়গাটা বা এই জায়গাটা, এগুলো হচ্ছে কি আমাদের দুইটার উপর ডিপেন্ড করতেছে, মানে রেনল্ডস নাম্বারও সাথেও ফ্যাক্ট করতেছে, এবং কে বাই ডি কত সেটাও কি আমার জানা লাগতেছে, ঠিক আছে। কারণ কে বাই ডি আমি গ্রাফ এইটা ইউজ করব নাকি এটা ইউজ করব নাকি এটা ইউজ করব, এটা ডিপেন্ড করতেছে আমার কে বাই ডি কত, এবং এই জায়গাটা হচ্ছে আমার ভ্যারি করতেছে কে বাই ডির সাথে। সো এটা হচ্ছে কোন ইকুয়েশনটা, এটা হচ্ছে এই হোয়াইট কোলবর্গের এই ইকুয়েশন, রেনল্ডস নাম্বারও আছে, কে বাই ডিও কি আছে। পরবর্তীতে যখন আমার রাফে চলে যাচ্ছে, রাফে চলে গেলে রেনল্ডস নাম্বারের উপর কি কোনো ডিপেন্ড করে না, তাই না। এই ইকুয়েশন ছিল, এখানে কিন্তু কোনো রেনল্ডস নাম্বার নাই। সো আমি কে বাই ডি জানবো, ধরলাম আমার কে বাই ডি আসছে এত। সো আমি এই ইকুয়েশন ইউজ করবো, এখান থেকে রেনল্ডস নাম্বার জানবো, এখান থেকে আমি সোজা কি এফ কি বের করতে পারবো, ঠিক আছে। সো অটোই তোমার আসলে রেনল্ডস নাম্বার জানলে, তুমি যদি কে বাই ডি জানো, ধরো রেনল্ডস নাম্বার যদি এর মধ্যে পড়ে, তাহলে এখানে পড়তেছে, দ্যাট মিনস আমি বুঝতেছি এটা হচ্ছে ট্রানজিশন জোনের মধ্যে পড়তেছে। আমার যদি এই জায়গায় আসে, এই জায়গায় পড়তেছে, তার মানে এখান থেকে ডিরেক্টলি বের করতে পারবা, যেটাই ইয়ে করি না কেন, বাট বুঝতেছি যে আসলে কোন জোনে আছে, এবং এই জোনের সাথে আমার এই গ্রাফের ইউজ করাতে খুব আসলে পার্থক্য হচ্ছে না, কিন্তু আমি চাইলে বুঝতে পারবো যে আসলে কোন জোনে আছে। সো যেটা বলতেছিলাম যে ট্রানজিশন জোন পার করে দেন আমি যখন রাফের মধ্যে আসতেছি, এই জায়গায় দেখো স্ট্রেট লাইন হয়ে গেছে, দ্যাট মিনস রেনল্ডস নাম্বারের উপর কিন্তু আর ডিপেন্ড করতেছে না। আমি যতই রেনল্ডস নাম্বার বাড়াই না কেন, আমার হেড লস কিন্তু ফিক্সড, কারণ কি শুধুমাত্র কে বাই ডির উপরে কি ওটা ডিপেন্ড করে। সো এই ছিল এটার স্ট্যান্টন ডায়াগ্রাম। এখন এগুলো যা বলছি মোটামুটি এই জায়গায় আছে, এবং এই গ্রাফগুলো ক্যারেক্টারিস্টিক কোনটা কিভাবে আসছে, এটা এই জায়গায় আসছে, এগুলা তুই পড়লে বুঝতে পারবা। একটু ল্যাঙ্গুয়েজ টাফ আছে, সো আমি যেটা বলছি ওটাকে বেসিক ফোকাস রেখে দেন এখান থেকে হচ্ছে নিয়ে হচ্ছে কি যদি কোশ্চেন আসে তাহলে আনসার করতে পারবা। এখন কথা হচ্ছে স্ট্যান্টন আর মুডি ডায়াগ্রাম দুইটা করার দরকার ছিল কি। বেসিক্যালি স্ট্যান্টন যেটা ছিল, স্ট্যান্টন ডায়াগ্রাম নিকুরাজে হচ্ছে আর্টিফিশিয়ালি যে স্যান্ডগ্রেন ছিল, আর্টিফিশিয়ালি হচ্ছে কে বাই ডি এর ভ্যালু দিয়ে হচ্ছে এই গ্রাফটা এস্টাবলিশ করছে, এই ভ্যালুগুলা।
বাট আমাদের দরকার কি, আমাদের দরকার হচ্ছে কমার্শিয়ালি যে কে বাই ডি অ্যাভেলেবেল, সেই কে বাই ডি গুলা কি আমাদের দিয়ে কি গ্রাফটা প্লট করলে বেটার হইতো, কারণ আমাদের তো কে বাই ডি এগুলাতে ম্যাচ করবে এমন না, ঠিক আছে। সো কমার্শিয়ালি কি ওটা অ্যাভেলেবেল না, সো ওইটাকে হচ্ছে একই জিনিস, ওটাকে হচ্ছে এই কে বাই ডিটাই কি খালি চেঞ্জ আছে, ঠিক আছে। সো এটা কমার্শিয়াল পারপাসে কি ইউজ করা। সো নিকুয়েজের ডাটা হ্যাভ বিন ডেভেলপড ফর আর্টিফিশিয়াল কন্ডিশনস অফ রাফনেস, দেয়ার ইজ the question of how well this type of roughness approximates actual condition of the roughness of the found in real situations. So মুডি যেটা করছে এত সালে, সে হচ্ছে যেগুলা পাওয়া যায় কমার্শিয়াল পারপাসে সেইটা দিয়ে হচ্ছে কি এই ডায়াগ্রামটা রেডি করা, ঠিক আছে। তারপরে আমরা চেজির ফর্মুলা এবং হচ্ছে এই পর্যন্ত দেখে শেষ করে ফেলবো। সো চেজির ফর্মুলা, আদার্স 5 ফর্মুলা, এতক্ষণ আমরা ম্যানিংস এর ফর্মুলা দেখছি, তারপর ফ্যানিংস এর ইকুয়েশন দেখছি, এরকম আরো অনেকেই ডেভেলপ করছে। এর মধ্যে একটা হচ্ছে চেজির ফর্মুলা। চেজির ফর্মুলা দিয়েও আমরা চাইলে হেড লসটা বের করতে পারি। এই চেজির ফর্মুলা বলো, তারপর বিশেষ করে হচ্ছে ম্যানিংস এর ফর্মুলা। ম্যানিংস এর ফর্মুলা জিওমরফোলজিতেও হয়তো অল্প একটু দেখার কথা বা দেখবা সামনে, বাট যেটা বলতেছিলাম যে সামনে যত আগাবা ডাব্লিউআর যত কোর্স, তারপরে জিওটেকের যত কোর্স, এনভায়রনমেন্টের কোর্সে এই ম্যানিংস এর ইকুয়েশন কি দেখতে থাকবা, ঠিক আছে। খুবই ইম্পর্টেন্ট। এবং 3-2 তে এগুলোর রিলেশনশিপ একটু পরে একটু হালকা টাচ দিব। আচ্ছা আমরা আগে এখানে দেখি চেজির ফর্মুলা। চেজির ফর্মুলা কি, আমাদের ডার্সি ওয়েস্টবেকের যে ফর্মুলা ছিল এটা এখানে লিখি, এইচ এফ ইজ ইকুয়াল টু এফ এল বাই টি স্কয়ার বাই 2g। সো এইচ এফ বাই এল, এলটাকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে একটা স্লোপ হচ্ছে, তাই না, এইচ এফ বাই এল, দ্যাট মিনস এইচ এফ তো হচ্ছে হেড লস যেটা, আর লেন্থ হচ্ছে পাইপের লেন্থ। সো এইটা হচ্ছে আমরা স্লোপ এস দ্বারা রিপ্রেজেন্ট করতে পারি। আর টি ইজ ইকুয়াল টু 4r, আর কি জিনিস, আর হচ্ছে হাইড্রোলিক রেডিয়াস। হাইড্রোলিক রেডিয়াস বের করে হচ্ছে এরিয়া ডিভাইড বাই পেরিমিটার করে এ বাই পি। সো আমাদের যেহেতু ক্রস সেকশন হচ্ছে পাইপের মানে সার্কুলার সেকশন, সো এরিয়া কি হবে পাই ডি স্কয়ার বাই 4, আর সার্কুলার শেপের বা সার্কেলের হচ্ছে পেরিমিটার হচ্ছে পাই ডি। সো এটা ক্যান্সেল আউট করলে এই পাই পাই ক্যান্সেল, আর ডি এখানে পাওয়ার 2 এখানে 1, সো উপরে থাকবে একটা ডি আর নিচে 4 আছে। সো আর ইজ ইকুয়াল টু কি হবে ডি বাই 4 বা ডি ইজ ইকুয়াল টু 4r। সো এই ডি এর পরিবর্তে যদি আমি 4r বসাই, আর এই এলটাকে যদি এই পাশে নিয়ে আসি, দেন এইচ এফ বাই এলটাকে যদি এস বসাই, দেন এখান থেকে যদি আমি ভি বের করতে চাই, সো ভি ইজ ইকুয়াল টু এত আসে। এখানে যেহেতু স্কোয়ার আছে সো প্রত্যেকটাতে রুট আসবে, সো এত টার্ম আসছে। এন্ড এই টার্মটাকে যেহেতু একটা কনস্ট্যান্ট, সো এইটাকে হচ্ছে সি দ্বারা রিপ্রেজেন্ট করতেছে চেজি, এবং এটাকে বলা হচ্ছে চেজির সি। সো এটা ইকুয়েশনটা যদি কম্বাইন লিখি তাহলে এইভাবে লেখা যায়। সো আমি যদি চেজি সি জানি, আর জানি, এস জানি, তাহলে ভ্যালোসিটি কি বের করতে পারবো। So this formula for velocity of flow in terms of hydraulic radius of a conduit and slope of the energy create line is called Chezy's formula. The Chezy coefficient C is a function of the, so C টা ultimately কোথা থেকে আসছে, C টা আসছে F থেকেই, তো G তো কনস্ট্যান্টই। সো F যেই প্যারামিটারের উপর ডিপেন্ড করে আমার C ও কি একই প্যারামিটারের উপরে কি ডিপেন্ড করবে। So C is a function of the same variables as the Darcy-Weisbach friction factor F, and Chezy's formula is therefore subjected to same defects. So যা প্রবলেম ছিল এফ এর বা যা লিমিটেশন সবগুলোই কি একই আছে, ঠিক আছে। এই যে 8.6 এ আর ম্যানিংস এর এটাও এমপিরিক্যাল ইকুয়েশন। সো এই ইকুয়েশনটা হচ্ছে এরকম, এখানে এই এনটাকে বলা হচ্ছে ম্যানিংস এর রাফনেস কোএফিসিয়েন্ট। সো এই এন এটাও আসলে এফ এর সাথে রিলেটেড, মানে হচ্ছে আমাদের ডার্সি-ওয়েসবেকের এফ বা চেজির সি, দেখো এখান থেকে আর এস কিন্তু আসছে। সো এই এনটা আর সিটা কি একই প্যারামিটারের উপরে কি ডিপেন্ড করতেছে। সো 3-2 তে যখন উঠবা ওপেন চ্যানেল ফ্লোতে এন, তারপরে এই সি এবং এই এফ, এদের ভিতর রিলেশন একটা থেকে আরেকটা কিভাবে যায়, মানে কনভার্সন সবগুলো এখানে দেওয়া আছে। একই জিনিস, জাস্ট হচ্ছে কি এক একটা এক এক নাম দিছে, এক একটা ভ্যালু কি হবে এক এক রকম হবে এই। So the Manning's formula is one of the best known open channel formulas and is commonly used for pipe. So pipe এবং open channel দুইটাতে ইউজ করা হয়। সো এই হলো আমাদের ইকুয়েশন।
এরকম আরো একটা ইকুয়েশন দেখা যাচ্ছে হ্যাজার উইলিয়ামস, এটা হচ্ছে এরকম। So, একটা প্রবলেম দেখলেই মোটামুটি শেষ। এখন এই ইকুয়েশন গুলা দিয়ে আমরা হচ্ছে কিভাবে হেড লস বের করতে পারি। সো এটা একটা এক্সাম্পল দিচ্ছি এখানে, যে ডায়ামিটার দেওয়া আছে এত, লেন্থ দেওয়া আছে এত, ভেলোসিটি 2.5, ফাইন্ড দ্য হেড লস ইন ফ্রিকশন বাই ইউজিং চেজির ফর্মুলা দিয়ে হচ্ছে আমাদের হেড লস কত সেটা বের করতে বলছে, এবং চেজি সি দেওয়া আছে। সো এইগুলা গিভেন। এখন আমরা আর বের করছি যেহেতু ডি জানি, সো এইখান থেকে আর বের করে নিচ্ছি। আর বের করার উদ্দেশ্য হচ্ছে আমার এই ইকুয়েশনে কিন্তু আর আছে। সো এই ইকুয়েশন থেকে এখন এস জানি না, বাকি সবই জানি। এটা সলভ করলে এস এর ভ্যালু পেয়ে যাচ্ছি। সো আমরা একটু আগে দেখে আসছি যে এইচ এফ বাই এল ইজ ইকুয়াল টু এস। সো এস জানি, এল জানি, এইচ এফ কি বের করতে পারবো এস ইন্টু এল করলেই। সো এস ইন্টু এল করলে আমরা কি পেয়ে যাচ্ছি, সো এত মিটার অফ লস। সো এতটুকু পর্যন্তই, কারো কোশ্চেন থাকলে করতে পারো।